আমার কিছু প্রফেশনাল ব্যবসাদার আছে টাকা দিতে আছে লং টাইম। আসলে ওই দিন আমি সেকেন্ড ইঞ্চের ওয়াচ করতাম, আমি 4টা ওয়াচ করতাম। তখন আমার ওয়াচ শেষ, আমার ওভার টাইম শেষ করে আমরা সবাই রেস্টে গেলাম। 10টা সোয়া 10টার দিকে অ্যালার্ম বাজে আমাদের, কিন্তু জাহাজে কিছু অ্যালার্ম থাকে। সোয়া 10টার দিকে একটা অ্যালার্ম বাজে। তো অ্যালার্ম বাজার পরে ভার্বালি আমাদের থার্ড অফিসার বলে যে ওয়ান সাসপেক্টেড বোর্ড অন দি স্টারবোর্ড সাইড। স্টারবোর্ড মানে ডান দিকে, জাহাজের স্টারবোর্ডকে ডান দিকে স্টারবোর্ড বলে। স্টারবোর্ড সাইডে একটা সাসপেক্টেড বোর্ড দেখা যাচ্ছে, সবাই অ্যালার্ট হয়ে যান। তো অ্যালার্ম পাওয়ার পর আমরা সবাই রাশ করে আমাদের মাস্টার স্টেশনে চলে যাই। তারপর ভার্বালি আমাদেরকে ক্যাপ্টেন ব্রিজে স্যার ডাকে, ক্যাপ্টেন স্যার ব্রিজে ডাকার পর দেখলাম যে একটা বোট, স্পিড বোট, খুব স্পিডে পোর্ট সাইড থেকে বাম দিক থেকে ডান দিকে চলে যায়। তো বাইনাকুলার দিয়ে আমরা দেখলাম যে ওখানে কিছু স্কিনি গাই, কালো কালো খুব স্কিনি, অস্ত্র আছে। ওরা ল্যাডার মারার চেষ্টা করতেছিল আর কি, হুক। তো আমাদের জাহাজ যেহেতু লোড ছিল, আমাদের ড্রাফটটা একটু কম ছিল। আপনারা তো জানেন লোড জাহাজে ড্রাফট কম থাকে। তো ওরা 2-3বার ট্রাই করার পরে আমাদের ক্যাপ্টেন স্যার যথাযথ চেষ্টা করতেছিল। আমরা বলতেছি তোমরা সিটাডেল চলে যাও। সিটাডেল হচ্ছে আমাদের ওই গোপন জায়গা একটা জাহাজে। আমাদের জাহাজ ফুল স্পিডে ছিল। স্যার অনেক জিগজ্যাগ করলো, হর্ন দিল, বাট একটা টাইমে ওরা হুকটা লাগায় ফেলে। হুক বলতে একটা ল্যাডারের মতো থাকে ওদের কাছে, লোহার, ওটা দিয়ে মারে, লেগে যায়। তারপর ওরা উঠে যায়, উঠে ওরা ফায়ার করে। তখন আমরা নিচেই ছিলাম। তো ক্যাপ্টেন স্যার ভার্বালি ডেকে বলে যে আমাদেরকে ধরে ফেলছে সেকেন্ড অফিসার আর আমি, তোমরা চলে আসো। তো আমরা উঠে যাই আমরা সবাই ব্রিজে চলে যাই। সবাই হাত তুলে দেখে যে কোনো পাশে অনেক লোকজন, AK-47 নেওয়া, AK-47 সম্ভবত এগুলা। ওরা কি চিল্লাচ্ছে আর কি আরবি ভাষা না সোমাল ভাষা জানি না, চিল্লাচিল্লি করতেছে। আমরা সবাই হাত তুলে বলা যে ইশারা দিচ্ছে আর কি, বসো। তো আমরা সবাই হাত তুলে হার্ডওয়্যারে বসেছিলাম। তারপর ইঞ্জিনে যারা ছিল সবাইকে ডেকে আনছে, ইঞ্জিন অফ করে এই সবাইকে এক সিরিয়ালে বসাইছিল। ব্রিজে ছিলাম আমরা সবাই। হ্যাঁ, যেখান থেকে জাহাজ নেভিগেশন করে। বিশাল বড় জায়গা। আমরা তো ধরেন এক সাইডে সবাই সিরিয়ালে ছিলাম। পরে ইঞ্জিন রুমে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, সেকেন্ড ইঞ্জিনিয়ার ছিলেন, একজন ওয়াচকিপার ছিলেন, সম্ভবত 14 ছিল। তো ওরাও সবাই চলে আসে, সবাই জাস্ট হাত তুলে। এটা একটা মানে মুভিতে দেখছি এভাবে হাত তুলে সবাই বসে থাকে। তো ওই দিন আমরা হাত তুলে বসেছিলাম আর কি। আমার হাত মানে এখনো কাঁপতে, লোম দাঁড়ায় আছে ওই দিনের কথা চিন্তা করলে। এত ভারী অস্ত্র চোখের সামনে আমরা কখনো দেখিনি, আমি দেখিনি। রকেট লঞ্চার আনছে পরে, ধরেন আমরা যখন আমাদেরকে ক্যাপচার করে তখন আমরা দূরে ছিলাম সোমালিয়া থেকে, 2 দিনের পথ ছিল। এরপরে আমরা জাহাজ চালাই আবার 2 দিন পরে যখন ওখানে গেলাম, ওরা এত এটা কি বলে মেশিন গান, তারপর গেমসে দেখছিলাম নাটা টুলস টাইপসের একটা ঘুরে ঘুরে আছে, ওইগুলা প্যাঞ্জার টাইপসের যেগুলো খেলতাম, ওগুলো কি বলা যায়, কি রকেট লঞ্চার, প্যাঞ্জার, এগুলা 4-5টা। আর হেভি অস্ত্র, প্রচুর অস্ত্র ওদের, মানে মনে হয় যে ধরেন একটা আর্মির প্লাটুনের মতো ওদের কাছে অস্ত্র আছে। চারিদিকে ওরা বসে রাখছিল এগুলো ওয়েলিং করে। হ্যাঁ, সব জাহাজে তুলছে। ওরা রেগুলার অস্ত্র আনতো, ধরেন ওরা খাবার যখন আনতো নতুন নতুন করে এমন আনতো আর কি। মানে সোমালিয়া উপকূলে কোস্টে যখন ভিড়ালো নিয়ে তখন প্রথম দিকে ওদের শুধু 47 ছিল, সবার হাতে কয়জন ছিল টোটাল? প্রথম গ্রুপে আমরা যখন দেখলাম সম্ভবত 11-12 জন ছিল। ওরা ফার্স্টে 6 জন উঠে, পরে বোটটা নামিয়ে আবার 6 জন নিয়ে আসে। আমরা কিন্তু অনেক দূরে দিয়ে যাচ্ছিলাম, মানে এত দূরে যেখানে আসলে সম্ভব না কখনো স্পিড বোট নিয়ে আসা। আমরা যে রিস্কি জোন, যে এটাকে কি বলে, সোমালিয়ান যে পাইরেসি এরিয়া রিস্কি জোন, ওইটা থেকে প্রায় 500 কত নটিক্যাল মাইল দূরে, 500 সামথিং। ওখানে স্পিড বোট আসা আসলে সম্ভবই না, এত দূরে স্পিড বোট সার্ভে। ওরা কি করছে, ফার্স্টে একটা সম্ভবত ইরানি ফিশিং বোট, ওটাকে অ্যাটাক করে, বড় বোট অ্যাটাক করে। ওখানে ছিল 1.5 মাস, ওখানে ওরা সার্ফিং করতেছিল। ওরা বেশ কয়েকটা ট্রাইও করছে, কিন্তু ওইসব জাহাজের আপনার ড্রাফট বেশি ছিল, হাইট বেশি ছিল, সুযোগ করতে পারেনি, ওরা বলতেছিল। পরে আমাদেরটা সুযোগ পাইছে, অ্যাক্সিডেন্ট, আমাদেরটা ড্রাফটও কম ছিল। আর আমরা হঠাৎ করে ওরা সময় নেই, ধরেন 5-7 মিনিট আমরা দেখলাম বোট নামলো। মাছের বোটটা কিন্তু দেখা যাচ্ছিল, ওটা অনেক দূরে। তো আমরা ভালো কথা, আমাদের যারা ডিউটিতে ছিলেন ওরা দেখছে, সব কিছু নর্মাল দেখছে, বাইনাগুলো দেখলো। উইথিন 5 মিনিট জাস্ট বোটটা নামাইছে, আমাদের 7 মিনিট সময় পাইনি মনে হয়। ওরা উঠে গেছে, উঠে ফায়ার টায়ার করলো, ফাঁকা গলি চললো, এরগুলো। না, আমাদের জাহাজ ফুল আর্মিনি ছিল। একটা লোড শিপের স্পিড কত থাকে, ধরেন আমাদের স্পিড ছিল আমার 12 নটিক্যাল মাইল, একটা স্পিড নটিক্যাল স্পিড হচ্ছে 25 নটিক্যাল মাইল, 30 নটিক্যাল মাইল।
স্পিড বোটে। স্পিড বোটের আরও বড় স্পিড বোট ওদের। জাহাজের স্পিড তো স্লো, 12 নটিক্যাল মাইল, আর কোথায় 25-26 নটিক্যাল মাইল, 30 নটিক্যাল মাইল। ওরা হুক লাগাইতে তো কষ্ট হয়েছে, ধরেন ওই 5 মিনিটও ওখানে গেছে, স্পিড বোট নিয়ে আসতে 2 মিনিট লাগছে, 5-7 মিনিট ওটাই লাগছে। হর্ন দিল, আমাদের সেকেন্ড অফিসার অনেক ট্রাই করতেছিল। পরে এগুলো আমরা একজন ব্রিজে ছিল, ওগুলো দেখলাম আর কি, ভিডিও ছিল, আপনারা তো মনে দেখছেন, কিছু ভিডিও আসছে, ওগুলো দেখলাম আর কি। ওরা খুব তাড়াতাড়ি উঠে গেছে আসলে, মানে সময় মানে। আর আমরা কিন্তু ড্রিল রেগুলার করতাম, সবসময় আমাদের ড্রিল হয়, কিন্তু ড্রিল আর রিয়েল সিচুয়েশন নট দ্য সেম। রিয়েল সিচুয়েশন একদম ডিফারেন্ট জিনিস। তখন আসলে সবাই দায়িত্ব মোটামুটি চেষ্টা করছে পালন করা, বাট আসলে প্যানিক হয়ে যায় সবাই। আপনারা জানেন যে আমাদের বেশ কয়েকজন এত নার্ভাস ছিল, ওদের প্রেশার টেস্ট অনেক সেন্সলেস হওয়ার অবস্থা ছিল আমাদের বেশ কয়েকজন, নাম বলতেছি না আর কি, গুলির সামনে থাকে অবস্থা। ক্যাপ্টেনের অবস্থা কি ছিল? ক্যাপ্টেন স্যার ওয়াজ ভেরি গুড, মানে ওনাকে স্পেশাল থ্যাঙ্কস। উনি যে কীভাবে আমাদেরকে সবাইকে কাম রাখছে এটা উনি জানে, মানে ওই সিচুয়েশনে কিন্তু সবার এক একজনের মত এক একটা, কিন্তু ক্যাপ্টেন স্যার ওই সময় খুব কাম ছিলেন, সবার কথা শুনছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, আমি করবো, এই সেই আমাদের কোম্পানি আছে, এই আর কি। ক্যাপ্টেন স্যার ওয়াজ ভেরি গুড। উনি কি সাথে সাথে থামিয়ে ফেলছিলেন নাকি? না, আমরা জাহাজ থামাইনি, আমরা জাহাজ মানে আমাদের জাহাজ চলতেছিল, ওরা উঠার পরও জাহাজ চলতেছিল, ওরা উঠাই আমাদেরকে বাধ্য করছে জাহাজ স্টপ। ওদের একজন হালকা নির্জন, তো আপনারা ছবি দেখছেন মনে হয়, মোটা করে যেটা ছিল সোমাল, ব্ল্যাক গাই, একটা ছবি আসছিল নিউজে, ও হালকা ইংরেজন, তো ও বলছে বন্ধ করতে, বলছে জাহাজ বন্ধ করো। এই কত মাইল যাওয়ার পরে এটা? ওরা উঠার পরে বেশিক্ষণ চলা নাই, ওরা উঠার পরে 20 মিনিট 25 মিনিট জাহাজ চলছে, এরপর বন্ধ। 3-4 কিলো হয়তো। আমি হ্যাঁ বলতে পারবো না। তখন তো আপনাদের অবস্থা খারাপ। হ্যাঁ অবশ্যই, আমি আসলে ভয় মানে যে ওরা আমাদেরকে মেরে ফেলবে, বাট মানে গুলি দেখে ভয় লাগছে, আর যখন ওরা ফায়ার করতো ওপেন তখন ভয় লাগতো। পরের কথা বলি, ধরেন ওরা যখন আমাদেরকে সোমালে কোস্টে নিয়ে গেল, এরপরে যখন মেশিন গান বসায়, আমি ব্রিজে ছিলাম, আমার সাথে কথা বলতে গেছিলাম ফোনে, ওরা কিন্তু শুক্রবার দিন স্যাটেলাইটে কথা বলতে দিত, মানে 2-3টা ফায়ার করছে, যে এত প্রেশার এত পাওয়ার, আমাদের ব্রিজের যে উপরে লোহার পাত, ওটা এয়ার প্রেশারে কান বন্ধ গেছে আমার। আমরা সবাই বসে গেছিলাম, ওরা ট্রাই আউট করতেছিল যদিও, বাট নো প্রবলেম, তখন ওই দোবাসী ছিল জাহাজে, নো প্রবলেম, দে আর জাস্ট চেকিং, ওরা রেগুলার চেক করতো। এটা শুধু আমরা না, ইন্টারন্যাশনাল তো আছে, মানে মার্চেন্ট নেভি আছে, মার্চেন্ট ভেসেল আছে, সবাই আল্লাহর উপর ভাষা বলতে। এটা তো সবসময় হচ্ছে না, ধরেন আমাদের কোম্পানি, আপনি ধরেন কয়টা জাহাজ ওয়ার্ল্ডে, অনেক জাহাজ ধরা খাইছি আমরা শুধু লাস্ট কিছুদিনের মধ্যে। আর এটা মাথা ছাড়া দিয়ে উঠলে যা পড়লাম আপনাদের মাধ্যমে জানছি, হুতিবিদ্রোহীরা ওইদিকে একটু করার কারণে এইদিকের ইয়াটা একটু কমে গেছে, পেট্রোল ট্রলিংটা একটু কমে যাওয়াতে ওরা এই সুযোগটা নিচ্ছিল। সোমালিয়া কিন্তু মাঝখান থেকে অনেক কমে গেছিল, প্রায় 5-6 বছর ওরা কিছুই করতে পারে না রেগুলার যখন পেট্রোল হইতো। এখন ওই হুতু বিদ্রোহীরা ওইদিকে মানে সম্ভবত কোনো অ্যাটাক করতেছে কোথায়, ওইদিকে কনসেন্ট্রেশন দেওয়াতে এদিকে একটু স্ল্যাগ হয়ে গেছে। সবচেয়ে বেশি ভয় পাইছে যেদিন আপনাদের কাছে একটা ছবি আসছিল, কি বলে যে ঈদের ছবি, দেখছেন তো, তখন আমরা ইঙ্গিত পাইছিলাম যে সামথিং ইজ গোয়িং অন, যে সামনে আমাদের কিছু একটা হবে, তো আমরা খুব খুশি ছিলাম। ছবিটা তোলা হয়েছিল একটা প্রফেশনাল ক্যামেরা ছিল, এটা কি বলে গোপ্রো, যেগুলা ব্লগিং ক্যামেরা, যে কোনো একজনের আমাদের। তো আমরা জানতাম যে ছবিটা তো বাইরে যাবে না, আমরা অ্যাকচুয়ালি আমার মোবাইল ছিল না, আমাদের বেশ কয়েকটা মোবাইল লুকানো ছিল কয়েকজনের, বাট সবার মোবাইলে নিয়ে নিছে, মানে আমার মোবাইল আমাকে ফেরত দেয় নাই, নিয়ে চলে গেছে ওরা, মোবাইল ল্যাপটপ যা পাইছে সব নিয়ে নিছে, টাকা পয়সা ছিল, ক্যাশ পকেট মানি যা পাইছে নিয়ে নিছে ইনস্ট্যান্ট। আসলে তখন আমরা এত ভীত সন্ত্রস্ত ছিলাম, যেমন আমার মোবাইল 2টা ছিল, আমি একটা দিলেও পারতাম। তো মানে আমরা মনে করতাম ওরা কেবিনে এসে আমাদেরকে ধরেন সব চেক করবে, আমি কেবিন যাদের লক ছিল তার কেবিন ঢুকতে পারে নাই, যারা কেবিন খোলা ছিল সামনে যা পাইছে সব নিয়ে নিছে, ইভেন সোয়েটার সহ গায়ের গেঞ্জি কাপড় যা পাইছে আর কি। ওরা এখনো বর্বর, মানে আপনি ওদেরকে দেখলে ভয় পাবেন, স্কিনি গায়ে, সব 6 ফুটের উপরে, আর চামড়া মানে হাড্ডির সাথে লাগানো আর কি, কিন্তু স্ট্রং, প্রচুর স্ট্রং, মানে ওদের হাড্ডি মাঝে মাঝে হ্যান্ড টেনশন করতো, নো প্রবলেম। আমরা মানে যখন মনে হয়ে থাকতাম না স্বাভাবিক, নো প্রবলেম, নাথিং, জাস্ট বিজনেস, হ্যান্ড টেনশন করতো, অনেক স্ট্রং। মারধর কারণে বলতে এটা আল্লাহর অশেষ রহমত ছিল, রোজার মাস ছিল, আমরা রোজা রাখছিলাম, সবাই ওরা দেখছে, ওরা নিজেদেরকে মুসলমান বলে। ইভেন আমরা যখন ব্রিজে যাই, যে কোনো একজনকে যেন বলছিল সবাই, ওরা মানে কিছু অ্যাপ্রোচ করলে দোয়া পড়া শুরু করবো, তো আমরা যে যা পারতাম সবাই সেটা পড়তো। যেমন ক্যাপ্টেন স্যার ওয়াজ ভেরি গুড, মানে উনি আয়তুল কুরসি পড়া শুরু করছিল, ফানি ব্যাপার যদিও, তো বলছে ওকে ইউ মুসলিম, আই নো, সবাই মুসলিম, সবাই রোজা রাখছে, ওরা একটু সিম্পিতে কাজ করছে সত্যি কথা বলতে, আমরা মুসলিম বলার পরে। আর ওদের যে দোবাসী, এটা তো ক্যাপ্টেন স্যার কালকে আপনাদেরকে বলছেন, ওরা বলছে এটা মিরাকেল ডে স্যার, ওনারা এটা নাকি 8 নাম্বার না 9 নাম্বার জাহাজ ছিল আর কি, মানে করা বাইরে অ্যাটাক করা, এত
সফটভাবে মানে কাউকে ট্রিট করা হয়নি আমাদেরকে যেভাবে করা হয়েছিল। আমরা তাও মানে আমাদের কাছে এটা অনেক কিছু, যেভাবে ট্রিট করছে আমরা ভয়ঙ্কর অবস্থা ছিলাম, কিন্তু ও বলতেছে অন্যান্য যাদের সবাই ব্রিজে জাস্ট মানে আন্ডারওয়্যার পরে শোয়া রাখতো। আমরা 15 দিন ছিলাম, মানে আমরা ওভার নেগেট ছিলাম না, আন্ডারওয়্যার পরে ছিলাম না, আমরা এক ড্রেসেই ছিলাম, এক বাথরুমে ইউজ করতেছিলাম প্রথম 15-16 দিন। লাস্ট 4-5 দিন একটু স্ল্যাক ছিল, যখন মানে কোম্পানির সাথে হয়তো নেগোসিয়েশন হয়ে গেছিলো, তাও আমাদের সাথে সাথে পিছিয়ে পিছিয়ে লোক আসতো গুলি নিয়ে। বাট হয়তো আমি আমার কেবিনে ওয়াশরুমটা ইউজ করতে পারতাম, অথবা আরেকটা কেবিনে মানে ওয়াশরুম ইউজ করতে পারতাম। এক কেবিনে যখন সবাই একটা ওয়াশরুম ইউজ করে তখন বুঝেন স্বাভাবিক এটার অবস্থা খুবই খারাপ থাকে। পানি রেশনিং ছিল, পানি ছাড়া তো আর থাকা যায় না, ওটাই খুব কষ্ট হচ্ছিল, পানি রেশনিংটা কষ্ট হচ্ছিল। না না, এত সুযোগ পাই না, আর ওরা ইংলিশ বুঝে না তো, আর আমরা চাইতাম যে ওরা আমাদের সাথে কথা না বলুক। আর ক্যাপ্টেন স্যারও বলে দিত যে তোমরা বেশি কথা বলা দরকার নেই, বেশি সব কথা করা দরকার নেই, মিনিমামটুকু বলবো যে আজ তো হাই হ্যালো, হ্যাঁ নামাজ পড়ছো, রোজা রাখছো, এগুলো। রাতে ঘুমানোর জায়গায় কি আলাদা ছিল? না না, রাতে আমরা সব ম্যাক্সিমাম একটা গ্রুপ ফুল টাইম ব্রিজে ছিল, ফুল টাইম 33 দিনই। যেমন আমি ওয়াচ করতে ইঞ্জিন রুমে জানতাম, তো মাঝে মাঝে আমি আর ব্রিজে যেতাম না, ওরা অনেক সময় কাউন্ট করতো না, কাউন্ট করলে চলে যেতাম ডাকলে, না করলে আমি ওই আমার ইঞ্জিন রুমে কন্ট্রোল রুমে বিশাল জায়গা এসি সোফা টোফা ছিল, আমি ওখানে ঘুমিয়ে যেতাম, কারণ ওখানে যা হচ্ছে আমার কাজের জায়গায় থাকাই ভালো, এরকম থাকতো। ওরা কোথায় ঘুমাতো? ওরা উইংসে থাকতো, 2 উইংসে থাকতো ব্রিজের ওখানে, তাবু টাবুর মতো কি কতগুলো করছে। তারপর পাইলট কেবিনে থাকতো, মেস রুমে থাকতো, আমাদের অফিসের মেস রুমে, যেখানে আমরা খাবার খাই। আমাদের মেস রুম তো 2টা থাকে, একটা তো ওরা থাকতো, একটা তো আমরা খাইতাম। পাইলট কেবিন কি দখল করে ফেলছিল ওরা? হ্যাঁ হ্যাঁ, পাইলট কেবিন, আমার স্পেয়ার কেবিন যেগুলো ছিল ওগুলো। ওদেরকে পাইলটকে থাকতে দেয় নাই? না না, পাইলট তো থাকে তখন যখন জাহাজ কোনোখানে ভিড়ে তখন পাইলট আসে, এটা কেবিন থাকে ওরা একটু রেস্ট করার জন্য, পাইলট সবসময় জাহাজে থাকে না। ও আচ্ছা, আর এমনিতে ক্যাপ্টেন রুম তো দখল করে নাই? না, ক্যাপ্টেন স্যারের রুমে মনে হয় একজন ঢুকছিল, পরে ওদের যে কমান্ডার ও আসি মানা করছে আর কি। ওদের মধ্যে অনেকজন থাকে, বুঝেন নাই, যেমন ওদের একটা ছিল খুবই জঘন্য রেখেছে, ও সবার কেবিনে যাইতো, সবার পকেটে হাত হইতো, মোবাইল টোবাইল নিয়ে নিত, এই আর কি। ওকে একটু আমরা বেশি ইয়া করতাম, ওর সাথে কথা বলতে না। ওই আবার যে কমান্ডার ছিল ও মানা করতো এসব, মানে ওরা চোর হলেও কিছু কিছু মানুষ ইমানদার ছিল আর কি, এই টাইপসের, যে ওদেরকে ঘড়ি নিয়ে নিচ্ছে হাতের থেকে, আবার ও বলতো তুই ঘড়ি কেন নিচ্ছিস, ঘড়িটা ফেরত দে, এই ব্যাপারটা এরকম। আচ্ছা, এখন মুক্তিপণ কত? এই টাইপের আমি কিছুই জানি না আসলে, কোম্পানিতে আপনার আসলে আমরা কিছু জানি না, আসলে আমরা কিছু জানি না। কোম্পানিও বলছে ওনারা জানে কি করছে না করছে, মুক্তিপণ দিচ্ছে না অন্যভাবে করছে, ওই জন্য আপনারা তো দেখছেন যা দেখেন ভিডিওতে, কিন্তু কি মুক্তিপণ এগুলো সম্পর্কে আমরা কিছু জানি না। না, যেমন একটা এই যে কথা যেটা আছে যে 3টা এয়ারক্রাফটে করে 3 বস্তা 3 ব্যাগ ডলার ফেলছে। না না, আমরা ছিলাম আসলে, আপনারা দেখছেন আমরা মনে হয় লাইনে দাঁড়াইছিলাম, কি ফেলছিলাম আমরা আসলে দেখার সময় পাই নাই, আমরা ঘুরানো ছিলাম আর কি। আর প্রচুর অস্ত্র ছিল, আমরা জাস্ট দাঁড়াইছিলাম ওখানে, কতক্ষণ ছিলাম ওটাও জানি না। মানে ওই টাইমে যদি আপনাকে চারিদিক থেকে এত অস্ত্র নিয়ে আপনাকে মাঝখানে দাঁড়িয়ে করে রাখছে, ওই টাইমে আসলে আপনার দেখছি একটা প্লেন গেছে এতটুকু, কি ফেলছে না ফেলছে কি ছিল ওই জন্য। কিন্তু ওদের মধ্যে খুশি তো দেখছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই ছিল, ওরা খুশি ছিল, আর ওরা আগে যেরকম ছিল আর লাস্টের দিকে ওরকম ছিল না। ইভেন সবচেয়ে লাস্টের জিনিস যেটা, যখন ওরা নামতে পারতেছিল না, সবাই নেমে যাচ্ছিল এক ব্যাগ, একটা গ্রুপ করে 6টা বোট ছিল, নেভি, ইতালিয়ান নেভি আর স্প্যানিশ নেভি কাছে চলে আসছিল, তো ওদের লাস্ট গ্রুপ নামতে পারতেছিল না। তখন ভয়ঙ্কর ব্যাপার ছিল যে ওরা বলতেছে তোদের যে কোনো 2জনকে আমরা নিয়ে যাবো, নিয়ে নেমে পাঠাই দিব। এখন আমরা এটা খুব ভয় পাইছিলাম আসলে, কি হয় না হয়, কাকে নিজে না নিজে, স্বাভাবিক ক্যাপ্টেন অথবা চিফ ইঞ্জিনিয়ার অথবা চিফ অফিসার স্বাভাবিক উদ্বোধন কোনো কর্মকর্তাকে নিত, তো এটা নিয়ে আমরা খুব ভীত সন্তুষ্ট ছিলাম। তখন আল্লাহর রহমতে আমাদের ক্যাপ্টেন স্যার সম্ভবত সিও স্যারকে জানাইছিল, সিও স্যার আমাদের আশা কোম্পানির মালিক পক্ষকে জানায়, এরপরে সম্ভবত পররাষ্ট্র মন্ত্রণালয় উইথিন হাফ এন আওয়ার, পররাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে এত কুইক সময়ে হাফ এন আওয়ার পরে বলছে তোমরা একটু দূরে চলে যাও, মানে ওরা দূরে না গেলে নামতে পারতেছিল। আমাদের ক্যাপ্টেন স্যার বারবার বলতেছিলেন যে তোমরা দূরে যাও, ওরা নামবে না, ওরা আমাদেরকে নিয়ে যাবে, তোমরা দূরে যাও, কিন্তু ওরা শুনতেছে না। এই সম্ভবত এটা স্প্যানিশ নেভি ছিল, বলে ক্যাপ্টেন স্যার বলতো তোমরা আমাদের টাইম ওয়াশ করতেছো, ওরা আমাদেরকে এক্সপেক্ট করতেছে তোমরা আমাদের টাইম ওয়াশ করতেছো, এই আর কি। এগুলো ছিল লাস্টের দিকে। হ্যাঁ, প্রায় 10 নটিক্যাল মাইল 12 নটিক্যাল মাইল ধরে নিয়ে এসে আমরা নামি নেই। ওই পরের দিন সম্ভবত স্প্যানিশ নেভি আসছিল, হ্যাঁ স্প্যানিশ নেভি আর ইতালিয়ান নেভি আসছিল, এসে আমাদেরকে চেক টেক করছে, স্বাস্থ্য আমরা ঠিকঠাক আছে নাকি, এই সবার পাসপোর্ট চেক করছে, কিছু যার যার অভিজ্ঞতা ওরা নোট করছে, তারপর চলে গেছে। এই হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মোটামুটি দুবাই থেকে সাইন আপ করার কথা ছিল, বাট কোম্পানির ইয়াতে আর আমাদের স্ট্রং মনোবল ছিল বলে আমরা সবগুলো বাংলাদেশ নিয়ে আসতে পারছি আর কি জাহাজটা। না না না, জাহাজে কোনো ওয়েট ছিল না, আমরা কোনো ওয়েট নাই, জাস্ট মুক্তি পাইছি। আমরা তো তখন খুশি, ফ্রিকুয়েন্টলি জাহাজ চালাই দুবাইতে চলে আসছি। তখন আমাদেরকে রেস্কিউ ইয়া দিছিল,
এসকোর্ট দিছিল, স্প্যানিশ নেভি চলে যায়, ইতালিয়ান নেভি থাকে না। না, আল্লাহর মতো খাওয়া দাওয়ার সমস্যা নেই, আমরা খাইছি। মানুষ পানি ছাড়া থাকতে পারে না, না খাই কিছুদিন, মানে কম খাইলে থাকতে পারে, আমরা খাইছি আলহামদুলিল্লাহ। পানির সমস্যা ছিল, সপ্তাহে একদিন গোসল করতাম, তো বুঝতেছেন ডিউটি করার পরও মিনিমাম ডিউটি করতাম, কিন্তু ইঞ্জিন রুম তো ওয়ার্ম প্লেস, 42 ডিগ্রি টেম্পারেচার, বাকেটিং করে গোসল করতে হইতো। সবার কাছে কৃতজ্ঞতা, মানে সবাই এত দোয়া করছে। আমি শুক্রবার আমার আম্মুকে যখন ফোন করতাম, আম্মু বলতো যে দেশের মানুষ যে এত দোয়া করতেছে, আল্লাহ তো একজনের দোয়া কবুল করবে। আমরা মাইন্ড সেট আপ ছিল যে 2 মাস থাকতে হবে, মানে ওভাবে ছিলাম 2-2.5 মাস। আলহামদুলিল্লাহ 1 মাসের মধ্যে এটা আসলে সবাইকে ধন্যবাদ, মানে প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় যারা ছিল, নৌপরিবহন মন্ত্রণালয়, আমাদের কোম্পানি অ্যাম্বিরুয়েন, কিন্তু কোম্পানি বলছে কিছু করতে পারবে না, ওটাকে কিন্তু অ্যাটাক করে, ওরা কীভাবে করছে আমরা জানি না, শুনছি অ্যাটাক করে করছে। আমাদের কোম্পানি সবসময় বলছে যে না, আমার ক্রু আগে, কোম্পানির কাছে কৃতজ্ঞতা। আর স্পেশাল থ্যাঙ্কস টু সিও স্যার। সব কিছু আল্লাহর রহমতে হয়েছে, বাট সিও স্যারের অভিজ্ঞতা এবং দক্ষতা কারণে আল্লাহর রহমতে আমরা এত তাড়াতাড়ি মুক্তি পেয়ে আসতে পারছি।